নাইজার সামরিক অভ্যুত্থানের পর পুরো বিশ্বে যেই নামটি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে বর্তমানে, সেই দেশটির নাম হচ্ছে নাইজার। নাইজার থেকে লুট করা ইউরেনিয়াম দিয়েই ফ্রান্স সর্বপ্রথম পারমাণবিক বোমার অধিকারী হয়েছিল। পারমাণবিক অস্ত্র তৈরির প্রধান কাঁচামাল ইউরেনিয়ামের বিশাল মজুত রয়েছে নাইজারে। ইউরোপীয় ইউনিয়নের পারমাণবিক জ্বালানির ইউরেনিয়ামের 25% আসে নাইজার থেকে। ফ্রান্সের অর্থনীতির প্রধান চালিকা শক্তি তেল, গ্যাস, ইউরেনিয়াম, স্বর্ণসহ গুরুত্বপূর্ণ যত খনিজ সম্পদ আছে তার প্রধান যোগানদাতা হচ্ছে নাইজার। নাইজার থেকে লুট করা সম্পদ দিয়েই ফ্রান্স আজ বিশ্বের অন্যতম ধনী দেশ। অথচ 99% মুসলিম সংখ্যাগরিষ্ঠ নাইজার পুরো বিশ্বের অন্যতম দরিদ্র একটি দেশ। ফ্রান্সের উপনিবেশিক শোষণে দেশটির অর্থনীতি পুরো ক্ষতবিক্ষত হয়ে গেছে। বর্তমানে দেশটির 42% মানুষ চরম দরিদ্র সীমার নিচে বসবাস করে। অথচ নাইজার যদি তার দেশের প্রাকৃতিক খনিজ সম্পদের 30% সঠিকভাবে ব্যবহারের সুযোগ পেত, তাহলে দেশটি অল্প সময়ের মধ্যেই দুবাই কিংবা সিঙ্গাপুরের মতো অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশে পরিণত হতে পারত। বন্ধুরা, দেশ বিদেশ বিডির আজকের পর্বে আমরা জানব আফ্রিকার 99% মুসলিম দেশ নাইজার সম্পর্কে। বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করার অনুরোধ রইল। নাইজার পশ্চিম আফ্রিকার একটি মুসলিম দেশ। দেশটির দাপ্তরিক নাম হচ্ছে রিপাবলিক অব দ্য নাইজার। নাইজারের আয়তন 12,67,000 বর্গ কিলোমিটার। আয়তনে নাইজার ফ্রান্সের চেয়ে দ্বিগুণেরও বেশি বড়। দেশটির 80%ই সাহারা মরুভূমির অংশ, বাকি 20% ভূমিতে মানুষের বসবাস রয়েছে। নাইজারে 2.5 কোটি মানুষের মধ্যে 99.3%ই ইসলাম ধর্মাবলম্বী। 1010 খ্রিস্টাব্দে নাইজার সাম্রাজ্যের রাজা কুজি ইসলাম ধর্ম গ্রহণ করলে নাইজারের বিপুল সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করে। 14 শতকের ভেতর নাইজারের বেশিরভাগ অঞ্চলের প্রধান ধর্ম হয়ে ওঠে ইসলাম। ঐতিহাসিকভাবেই নাইজার আফ্রিকার ইসলামী সংস্কৃতি আর ঐতিহ্যের লীলাভূমি। নাইজারে রয়েছে ইউনেস্কো স্বীকৃত আগাদেজ মসজিদ। আগাদেজ মসজিদটি মরুভূমির বুকের মধ্যে কাদা মাটি দ্বারা তৈরি। এই ঐতিহাসিক মসজিদটি নাইজারের আগাদেজ শহরে অবস্থিত। 15 শতকের আগে নাইজারের আগাদেজ শহর সম্পূর্ণ দুর্গবেষ্টিত শহর ছিল। তখন মসজিদটির মিনার নামাজের পাশাপাশি শহরের পর্যবেক্ষণ টাওয়ার হিসেবেও ব্যবহৃত হতো। 20 শতাব্দীতে এসে নাইজারে ইসলাম প্রচারে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে লিবিয়ার প্রয়াত প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি। 1970 সালে লিবিয়ার অর্থায়নে দেশটির রাজধানীর কেন্দ্রস্থলে নির্মাণ করা হয় পশ্চিম আফ্রিকার বৃহত্তম মসজিদ নিয়ামের মসজিদ। এই মসজিদটির কারণে নাইজারের মানুষের হৃদয়ে আজও গাদ্দাফির নাম উজ্জ্বল হয়ে আছে। নাইজারকে বলা হয়ে থাকে ফ্রান্সের নিউক্লিয়ার এনার্জির ভান্ডার। 1957 সালে ফ্রান্সের ব্যুরো অফ জিওলজিক্যাল অ্যান্ড মাইনিং রিসার্চ অথরিটি নাইজারের আগাদিস প্রদেশে বিশাল এক ইউরেনিয়ামের খনি আবিষ্কার করে। আর এই ইউরেনিয়াম আবিষ্কারের মধ্য দিয়ে নাইজার বিশ্বের 5ম বৃহত্তম ইউরেনিয়াম মজুতকারী দেশে পরিণত হয়। 1957 সালে নাইজারে ইউরেনিয়াম আবিষ্কারের মাত্র 3 বছর পর 1960 সালে এসে ফ্রান্স পৃথিবীর 5ম দেশ হিসেবে পারমাণবিক বোমার মালিক হয়ে যায়। নাইজার থেকে পাচার করা ইউরেনিয়াম দিয়েই ফ্রান্স তাদের প্রথম পারমাণবিক বোমা তৈরি করে। যদিও ফ্রান্সে কোনো ইউরেনিয়াম খনি নেই, তারপর ফ্রান্সের মোট বিদ্যুৎ উৎপাদনের 72% আসে ইউরেনিয়ামের জ্বালানি থেকে। ফ্রান্সের নিউক্লিয়ার এনার্জির 50%-এর বেশি যোগান আসে নাইজার থেকে আসা ইউরেনিয়ামের মাধ্যমে। অথচ নাইজারের 90%-এর বেশি মানুষ বিদ্যুতের সুবিধা থেকে বঞ্চিত। শুধুমাত্র ইউরেনিয়াম নয়, স্বর্ণ, তেল, গ্যাস, ডায়মন্ড সহ সকল খনিজ সম্পদ শোষণের মাধ্যমে আজও পর্যন্ত নাইজারকে শোষণ করে যাচ্ছে ফ্রান্স। বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকরা বলে থাকেন, ফ্রান্স যদি আফ্রিকাকে শোষণ না করত, তাহলে ফ্রান্স এতদিনে 3য় বিশ্বের দরিদ্র দেশগুলোর কাতারে ছিটকে পড়ত। 1960 সালে নাইজার ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করলেও বর্তমানেও নাইজারের নিয়ন্ত্রণ ধরে রেখেছে ফ্রান্স। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, নাইজারের 2.5 কোটি মানুষের মুখের ভাষা আরবি হলেও দেশটির সরকারি অফিসিয়াল ভাষা ফ্রান্স।
উপনিবেশিক আমলে ফ্রান্স জোর করে নাইজারের জনগণের ওপর ফ্রান্সের ভাষা চাপিয়ে দিয়েছিল, যাতে করে তাদের এই উপনিবেশ শোষণ অব্যাহত রাখা যায়। বর্তমানে নাইজার স্বাধীন হলেও এখনও তাদের সরকারি ভাষা ফরাসি। ফ্রান্সের স্বর্ণের রিজার্ভের দিকে লক্ষ্য করলে দেখা যায় ফ্রান্স বিশ্বের চতুর্থ স্বর্ণের মজুতকারী একটি দেশ, অথচ পুরো ফ্রান্স জুড়ে একটি স্বর্ণের খনিও নেই। কিন্তু আপনি একবার চিন্তা করে দেখুন, পৃথিবীর সবচেয়ে বেশি খনিজ সম্পদ পাওয়া যায় রাশিয়াতে। রাশিয়াতে অসংখ্য স্বর্ণের খনি রয়েছে, তারপরও রাশিয়া স্বর্ণের মজুদের দিক থেকে ফ্রান্স থেকেও পিছিয়ে আছে। যেখানে রাশিয়া 2299 টন গোল্ড নিয়ে স্বর্ণ মজুদের দিক থেকে বিশ্বের পঞ্চম স্থানে রয়েছে, সেখানে একটিও স্বর্ণের খনি না থাকা ফ্রান্স 2437 টন গোল্ড নিয়ে বিশ্বের চতুর্থ স্বর্ণ মজুতকারী দেশে পরিণত হয়েছে। মূলত ফ্রান্স নাইজার, মালির মতো বিভিন্ন আফ্রিকান দেশ থেকে স্বর্ণ লুট করে। এই স্বর্ণ লুট করে তাদের দেশের স্বর্ণের যে রিজার্ভ আছে সেটা বৃদ্ধি করে চলছে। বর্তমানেও নাইজারের ওপর ফ্রান্স কিভাবে শোষণ চালাচ্ছে তা ছোট্ট একটা উদাহরণ দিলে আপনি বিষয়টি সহজেই বুঝতে পারবেন। নাইজারের প্রধান রপ্তানি পণ্য ইউরেনিয়াম, যার বর্তমান বাজার মূল্য প্রতি কেজিতে $280। অথচ নাইজারকে এই ইউরেনিয়াম ফ্রান্সের কাছে $11 বিক্রি করতে বাধ্য করা হচ্ছে। উপনিবেশিক আমলে ফ্রান্স নাইজারকে স্বাধীনতা দেওয়ার সময় বেশ কিছু অন্যায্য শর্ত জুড়ে দেয়, যার মধ্যে অন্যতম একটি ছিল নাইজারের তেল, গ্যাস, কপার, ইউরেনিয়াম সহ যত খনিজ সম্পদ আছে সেগুলো ফ্রান্সের অনুমতি ব্যতীত অন্য কোনো দেশে বিক্রি করতে পারবে না। যার ফলে ফ্রান্সের অনুমতি ব্যতীত নাইজার বাড়তি করে অন্য কোনো দেশের কাছে তাদের খনিজ সম্পদ বিক্রি করতে পারে না। বর্তমানেও নাইজারের সবচেয়ে বড় ইউরেনিয়াম প্রস্তুতকারী কোম্পানি সোমিরের 63.4% মালিকানা হচ্ছে ফ্রান্সের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানির, আর বাকি 36.6% মালিকানা রয়েছে নাইজার সরকারের। আপনি জাস্ট একবার চিন্তা করে দেখুন, যেই দেশটির ইউরেনিয়াম খনি সেই দেশটির মালিকানাই মাত্র 36%, অথচ হাজার মাইল দূর থেকে শাসন করা ফ্রান্সের মালিকানা 63%। শুধুমাত্র ইউরেনিয়াম নয়, তেল, গ্যাস, ডায়মন্ড, স্বর্ণ সহ সব খনিজ সম্পদের ক্ষেত্রেই নাইজারকে একইভাবে ঠকানো হচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশ নানা সময়ে পৃথিবীর বিভিন্ন দেশে উপনিবেশবাদ প্রতিষ্ঠা করলেও ফ্রান্সের মতো এত বেশি শোষণ নিপীড়ন অন্য কোনো ইউরোপীয় শক্তি করেনি। ফ্রান্স এখনও পরোক্ষভাবে আফ্রিকার দেশগুলোতে বিভিন্ন চুক্তির মাধ্যমে তাদের উপনিবেশিক শাসন ধরে রেখেছে। আফ্রিকাতে ফ্রান্স তাদের উপনিবেশিক আমলে নির্মিত সরকারি অফিস, আদালত সহ অন্যান্য ভবন ও স্থাপনার ভাড়া এখন পর্যন্ত আদায় করে, অথচ আফ্রিকানদের ট্যাক্স ও সম্পদ বিক্রির টাকা দিয়ে এসব সরকারি ভবন তৈরি করেছে ফ্রান্স। বিষয়টা অনেকটা মাছের তেলে মাছ ভাজার মতো। একটা উদাহরণ দিলে বিষয়টি আপনার কাছে আরও পরিষ্কার হবে। যেমন ঔপনিবেশিক শাসনামলে ব্রিটিশরা ভারতবর্ষ শাসন করার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল। তাছাড়া ব্রিটিশরা রাস্তাঘাট, রেললাইন সহ অসংখ্য স্থাপনা তৈরি করেছিল, কিন্তু সেগুলো নির্মাণ করার জন্য ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে থাকা বাংলাদেশ, ভারত কিংবা পাকিস্তানকে বর্তমানে ব্রিটেনকে কোনো ধরনের ভাড়া প্রদান করতে হয় না। অথচ আফ্রিকাতে উপনিবেশিক শাসনামলে ফ্রান্স যেসব রাস্তাঘাট, সরকারি অফিস, আদালত নির্মাণ করেছিল সেগুলো নির্মাণের জন্য আফ্রিকার দেশগুলোকে এখনও পর্যন্ত ফ্রান্সকে প্রতি বছর নির্দিষ্ট অঙ্কের ট্যাক্স পরিশোধ করতে হয়। ফ্রান্স আফ্রিকার দেশগুলোকে শর্ত সাপেক্ষে স্বাধীনতা দেওয়ার কারণে আফ্রিকার দেশগুলো এখনও পর্যন্ত ফ্রান্সের দ্বারা শোষিত হচ্ছে। ব্রিটিশরা ভারত শাসনের সময় পুরো ভারতবর্ষে অসংখ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলেও অপরদিকে ফ্রান্স তার শাসিত 14টি দেশ মিলিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে মাত্র একটি। আফ্রিকাতে ফ্রান্সের দীর্ঘ শাসনামলে মাত্র একজন ব্যক্তি পিএইচডি ডিগ্রি অর্জন করতে পেরেছিল। শুধু শিক্ষা দিয়ে নয়, অর্থনৈতিক দিক দিয়েও আফ্রিকার দেশগুলোকে পঙ্গু করে দিতে ফ্রান্স বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছিল। ফ্রান্সের প্রাক্তন উপনিবেশগুলোর বৈদেশিক মুদ্রার রিজার্ভের 50% ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংকে রাখতে বাধ্য করে ফ্রান্স। এমনকি ফ্রান্সের মুদ্রা ফ্রাঙ্কের মান অনুযায়ী নির্ধারিত হয় আফ্রিকান দেশগুলোর মুদ্রার মান। তবে ফ্রান্সের সাবেক উপনিবেশে থাকা দেশগুলোর মানুষ ধীরে ধীরে ক্ষোভে ফুঁসতে শুরু করেছে, যার সর্বশেষ প্রতিচ্ছবি দেখা গেল নাইজারে। নাইজারের সাধারণ মানুষ ফ্রান্সের দূতাবাসে আগুন লাগিয়ে নাইজারের সেনাবাহিনীর ক্ষমতা দখলকে সমর্থন জানিয়েছে।
এই অঞ্চলে নাইজার একমাত্র দেশ নয় যেখানে সামরিক অভ্যুত্থান হলো। 2020 সালে মালিতে এবং 2021 ও 22 সালে বুরকিনা ফাসোতে 2 দফা সামরিক অভ্যুত্থান হয়েছে। এ দুটি দেশও 1960 সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পায়। বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ওই অঞ্চলে ফ্রান্সের বিরুদ্ধে যে ক্রমবর্ধমান অসন্তোষ ছড়িয়ে পড়ছে, এই পরিস্থিতিকে কাজে লাগাতে চাইছে রাশিয়া, তুরস্ক ও চীন। রাশিয়া ইউক্রেনের মধ্যে বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানির জন্য বর্তমানে ফ্রান্স ব্যাপকভাবে আফ্রিকার দেশগুলোর ওপর নির্ভরশীল। আফ্রিকাতে ফ্রান্সপন্থী একের পর এক সরকার পতনের ফলে সামনের দিনগুলোতে ফ্রান্সকে বেশ বিপাকেই পড়তে হবে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আপনারা কোন দেশটি সম্পর্কে জানতে চান তা দ্রুত কমেন্টে লিখে ফেলুন। আবারও হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।